এই যে আমরা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছি, এই গরমে মানে ঐতিহ্য হয়ে যাচ্ছে, মানে এত গরম, তীব্র রোদ, সাথে বাতাসে ঝাঁঝালো রোদের তেজ। খরতাপের তীব্রতা কমেনি, থাকবে এপ্রিল জুড়ে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট। রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি। বৃষ্টির জন্য কাছে দেশবাসী, বিভিন্ন জেলায় নামাজ আদায়। অতি তাপপ্রবাহে সড়কের বিটুমিন উঠে যাচ্ছে চুয়াডাঙ্গায়। উপজেলা নির্বাচন ঘিরে কুষ্টিয়া আওয়ামী লীগে বাড়ছে গৃহবিবাদ। একক প্রার্থী ঘোষণা নিয়ে নেতাকর্মীদের দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 115তম আসর শুরু। আন্দর কিল্লায় বসেছে বৈশাখী মেলা, দলে দলে আসছেন দর্শনার্থীরা। মিয়ানমারের সশস্ত্র যুদ্ধ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল বিজেপির 288 সদস্য, তাদের নিজ দেশে ফেরত পাঠালো বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে কর্মজীবীরা। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকে ছায়ায় খুঁজেছেন স্বস্তি। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে 27 এপ্রিল পর্যন্ত। প্রতিনিধিদের তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বৈশাখের খরতাপে পুড়ছে সারা দেশ। চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের জনজীবন। ঘরের বাইরে যেন মরুভূমির পরিস্থিতি। তীব্র গরমে কোথাও নেই স্বস্তি। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের জন্য কষ্ট দেয়। ঝাঁঝালো রোদের তেজ, যা আমাদের জনজীবনকে একদম মানে দুর্বিষহ করে ফেলেছে। এই গরমে মানে ঐতিহ্য হয়ে যাচ্ছে, মানে এত গরমে লোকজন খুবই কম, গরমের জন্য মানুষ বাড়াতে চাচ্ছে না। পথ খাবার গ্রহণ, বাইরে বের হলে সতর্ক থাকা এবং বৃদ্ধ ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, বিশেষ করে যারা শিশু রয়েছে এবং যারা বৃদ্ধ মানুষ রয়েছে তাদের জন্য একটু বাড়তি কিছু আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। প্রায় সপ্তাহ ধরে জয়পুরহাটের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ভ্যাপসা গরমে স্থবিরতা এসেছে দৈনন্দিন কার্যক্রমে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। আমাদের জয়পুরহাটের মেয়ের পক্ষ থেকে আমাদের শরবত এখানে দিচ্ছে, স্যালাইন এবং লেবু রস দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। তাপদাহে পুড়ছে সীমান্তবর্তী জেলা শেরপুরও। তীব্র গরমে নাকাল জেলা শ্রমজীবী মানুষ। তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে পুড়ছে ফসলের মাঠ। মানিকগঞ্জ ও জামালপুর সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকেরা। আমাদের তো এখন অনেক ক্ষতি হচ্ছে এই রোদ্রের তাপ, আর ধান খেতে পানি দিয়ে আমরা সারা পারতেছি না, খারিয়া পারতেছি না, বসা পারতেছি না। ধান ধুন শশা মশা ঝিঙ্গা মিঙ্গা সব এক টইলা মিলে গাছ গুছ পানি দিয়ে অকুল পাইতেছি না। উস্তা খেত, শশা খেত, ঝিঙ্গা খেত, লাউ খেত সব কিছু ক্ষতি বানিয়েছে, আমরা কোনো কিছু করা পারবার নেই। তবে ফলন বিপর্যয় ঠেকাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। এদিকে চলমান দাবদাহে হাঁসফাঁস করছে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের বন্যপ্রাণী। প্রাণ রক্ষায় পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভিটামিন ও স্যালাইন খাওয়ানো হচ্ছে নিয়মিত। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপপ্রবাহের আরো খবর জানাতে সাভার ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন ও বিল্লাল হোসেন। শুরুতেই সাভার থেকে যুক্ত হচ্ছেন শাহিন। শাহিন, তীব্র তাপপ্রবাহের কি প্রভাব পড়েছে জনজীবনে? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার যে শিল্পাঞ্চলে, শিল্পাঞ্চলে আপনি সকাল থেকেই কিন্তু এই গরম আবহাওয়ার জন্য মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই, এই শিল্পাঞ্চল হওয়ায় কিন্তু এই প্রতিটি জায়গায় কিন্তু মানুষের পদচারণা কিন্তু অনেক বেশি থাকে, যার জন্য কিন্তু এমনি কিন্তু গরম বেশি, তারপরে কোনো বৃষ্টি বাদলা না থাকার কারণে মানুষের কিন্তু জনজীবনে অনেক কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিল্পাঞ্চলে তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যয় এবং এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ এবং লোডশেডিংয়ের বাড়তি মাত্রা, যার ফলে আমরা দেখতে পাই যে
প্রতিনিয়তই কিন্তু এই গরমে কিন্তু কষ্ট হচ্ছে মানুষের, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং মানুষ কিন্তু একটু ছায়ায় যাওয়ার জন্য, থাকার জন্য কিন্তু তারা একটু পর পরে পানির পিপাসা লাগছে এবং পানি পান করছে, এবং বিভিন্ন শরবতের যে দোকানগুলো আছে দোকানগুলোতে তারা ভিড় জমাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে অনেকেই দেখতে পাচ্ছি যে বাহিরে অনেক কম বের হয়েছে, এবং সাধারণ মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরাও কিন্তু অনেক রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি প্যাসেঞ্জার কিছু দূর যাওয়ার পরে কিন্তু তারা পানির পিপাসায় কিন্তু কাতর হয়ে যাচ্ছে এবং তারা পানি পান করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিনিয়তই কিন্তু এই শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় কিন্তু বিশেষ করে ছোটোখাটো জায়গায় কিন্তু এই গরমের জন্য অনেক সময় অগ্নিকাণ্ডেরও কিন্তু ঘটনা আমরা খবর পাই, যার ফলে কিন্তু ছোটোখাটো অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে এর মধ্যে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিল্প অঞ্চলে মানুষ কিন্তু চাকরিজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা সারাদিন কর্মস্থলে থাকার পর যখন তারা বাসায় যায়, এরপরে দেখা যায় যে বিদ্যুৎ না থাকার কারণে তারা গোসল এবং অন্য যে প্রতিদিনের যে কাজ তারা সারতে না পারায় কিন্তু তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাইড শেয়ার যারা করে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে একজনের সাথে রাইড শেয়ার আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি। এরা কিন্তু আসলে গরমের জন্য অনেকেই কিন্তু কথা বলতেও আগ্রহ প্রকাশ করছে না, এমনটিও কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই আজকে কিন্তু সাভারের যে তাপমাত্রার যে 39 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা আজকে কিন্তু চলছে, যার কারণে বাইরের বাতাস এবং বর্তমান যে অবস্থা পুরোটাই কিন্তু গরম আবহাওয়া বিরাজ করছে। অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন মেডিকেল হসপিটালে আমরা গিয়েছি এবং দেখেছি অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, এমনটি কিন্তু দেখেছি। এবং অনেকেই আমরা দেখেছি যে ছোট এবং শিশু এবং বাচ্চাদের কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। আসলে একই খবর নিয়ে আমরা চলে যাব নারায়ণগঞ্জে আমাদের আরেক সহকর্মী বিল্লালের কাছে। বিল্লাল। শাহিন, অসংখ্য ধন্যবাদ। একই অবস্থা আসলে নারায়ণগঞ্জেরও গত কয়েকদিন ধরে, অর্থাৎ গেল সপ্তাহ থেকে এই যে তাপদাহ শুরু, সেটি নারায়ণগঞ্জের মানুষের জনজীবনে অত্যন্ত বিপর্যয় নিয়ে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সকাল থেকে বিকেল পর্যন্ত প্রখর রোদে যারা ইউনিয়ন মানুষ কাজ করেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তবে যেটি আমরা দেখেছি গত দুদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু জায়গাতে তারা পানি ছেটানোর কাজ করছেন, এবং তারা কিন্তু যাতে মানুষের কিছুটা সময়ে মানুষ যাতে একটু স্বস্তি পায়, একটু ঠান্ডা অনুভব করতে পারে, সেই জন্য তারা কাজ করছেন। একই সাথে বেশ কিছু কাউন্সিলররা নিজ উদ্যোগে এই খেটে খাওয়া মানুষদেরকে স্লাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করছেন, মানুষকে যাতে সব ধরনের এই যে তাপ প্রবাহ সেটি থেকে যাতে স্বস্তি মিলে, সেই জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেসরকারি সংগঠনগুলো। এই মুহূর্তে চাষার এলাকাতে আছি, আপনাকে যদি একটু দেখাই যে দেখবেন মানুষ কিন্তু একেবারে প্রখর রোদে পুরোপুরি অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে আছে, এবং এ নিয়ে আসলে গত কয়েকদিন ধরেই মানুষ কাজ কিন্তু এখানে যারা কাজ করে নিম্ন মানুষ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো খেটে খাওয়াই মানুষের যে দুর্ভোগ, সে বিষয়ে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে বৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত এটি আসলে কমার কোনো সম্ভাবনাই নেই। তবে গতকাল কিন্তু নারায়ণগঞ্জে মাছদার কেন্দ্রীয় ঈদগাহ এলাকাতে সেখানে কিন্তু নামাজ আদায় করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে, দোয়া করা হয়েছে যাতে করে বৃষ্টি আসে এবং বৃষ্টি আসলে মানুষের কিছুটা স্বস্তি হয় এবং এই তাপদাহ থেকে মানুষ যাতে কিছু হলেও মুক্তি পায়। তো সবকিছু মিলিয়ে আসলে নারায়ণগঞ্জে ঠিক একই অবস্থা, সারা দেশের মতো মানুষ কিন্তু অনেকটাই কষ্টে আছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাবে স্টুডিওতে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। সাভার ও নারায়ণগঞ্জ থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন ও বিল্লাল। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ রাখা শিক্ষা প্রতিষ্ঠান আগামী রোববার থেকে খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে চলমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ নয়।
এবং সব এলাকায় সমান তাপপ্রবাহ চলছে না। তাই রোববার থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে। এছাড়া বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে 4 মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহ চলায় 28 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তীব্র দাবদাহে খরায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। স্বস্তি পেতে বৃষ্টির প্রহর গুনছে মানুষ। এমন অবস্থায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর একে স্কুল মাঠে বৃষ্টির আশায় ইস্তেস্কা নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এতে বিভিন্ন এলাকার 6 শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় অঝোর ধারায় কাঁদতে থাকেন মুসল্লিরা। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে এই সুন্দর বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে এই মাঠকে ভরপুর করে দেন। অন্যতম একটা গজবের জায়গা হচ্ছে আসমান থেকে সূর্য কিরণের মাধ্যমে মানুষকে কষ্টে নিপতিত হওয়া। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করেছেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। প্রধান ঈদগাহে বিশেষ নামাজে 2000-এর বেশি মুসল্লি অংশ নেয়। ভোলা শহরের বাংলা স্কুল মাঠে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। এতে 2 শতাধিক মানুষ অংশ নেয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। সালাতুল ইস্তিস্কার আয়োজন করা হয়েছে। বৃষ্টির জন্য আল্লাহর কাছে রোনাজারি করা হয়েছে। আল্লাহ পাক যেন অনাবৃষ্টি এবং তাপদাহ দূর করে এমন পরিবেশ সৃষ্টি করে দেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটি ফয়সালা হবে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার অন্তত 10টি স্থানে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করে হাজারো মানুষ। বৃষ্টির আশায় ইস্তিস্কা নামাজ আদায় করেন ঝিনাইদহের শোলকুপার মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির জন্য অঝরে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চেয়েছেন পিরোজপুরের মানুষ। স্থানীয় তাফহিমুল কুরআন মাদ্রাসা মাঠে ইস্তিস্কা নামাজ আদায় করেন শত শত মুসল্লি। এছাড়াও বাগেরহাট, নাটোর, মুন্সিগঞ্জ, শেরপুর, পঞ্চগড় ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর সহ নানা রোগ নিয়ে হাসপাতালে আসছে রোগী। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঠান্ডা, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছেন 200 জনের মতো শিশু। অতিরিক্ত রোগীর চাপ বাড়ায় মেঝে ও বারান্দায় শুয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। জনবল সংকট থাকা সত্ত্বেও তারা সাধ্য অনুযায়ী সেবা নিশ্চিত করছেন, জানান এই চিকিৎসক। শিশু বিভাগে যারা আমাদের ডাক্তার চিকিৎসক রয়েছেন, পাশাপাশি যাদেরকে সাপোর্ট সার্ভিস হিসাবে আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ এবং ওয়ার্ডে অন্যান্য যারা আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করেন, সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। মেহেরপুর 250 শয্যার হাসপাতালের চিত্রও একই। সকাল থেকেই চিকিৎসা নিতে আসা শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আমার বাবুর প্রথমে জ্বর এসেছিল, ভাইরাল জ্বর এসেছিল। বাবুর 10 দিন ধরে এরকম প্রসব হচ্ছে, ঘন ঘন প্রসব করছে, কিন্তু অল্প অল্প করে। পায়খানা আপনার ওষুধ খাওয়া থেকে কোনো কাজ হয়নি। আপনার আগে 2বার নিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আজকে বাধ্য হয়ে ভর্তি হয়ে গেছে। কয়েকদিন ধরে রোদ খুব পড়ছে তো মধু, তো হলো আমি অসুস্থ হয়ে গেছি, ভর্তি তার জন্য ভর্তি হয়েছি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যাই বেশি। বর্তমানে তাপের কারণে ডায়রিয়াটা একটু বেড়েছে, তবে পর্যাপ্ত সে আগের মতো মহামারী আকার ধারণ করেনি। দীর্ঘ সময় তীব্র রোদে কাজ করা, অনিরাপদ পানি পান করা এবং খোলা জায়গার খাবার গ্রহণের ফলে ডায়রিয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। টানা দীর্ঘক্ষণ বিশেষ করে তপ্ত রোদে কাজ না করা, বিশেষ করে 1 ঘন্টা পর পর একটু ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া, লবণযুক্ত পানি পান করা, বিশেষ করে স্যালাইনের পানি পান করা যেতে পারে। 100 শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে বর্তমানে ধারণ ক্ষমতা প্রায় 3 গুণ রোগী ভর্তি রয়েছে। শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তবে ঠিকমতো সেবা না পাওয়ার অভিযোগ করছেন রোগীর স্বজনরা। ডায়রিয়া হয়েছে, কিন্তু অন্তর আমরা এই জায়গায় বাইরে বেডে দিছে,
ভর্তির পরে অন্তরে আমরা কোনো ডাক্তারের সন্ধান মিলে নাই। ভেতরে সিট না পাওয়ার কারণে আমরা বারান্দায় অবস্থান করতেছি। সেখানে আমার মেয়ে একটু আগে থেকে সুস্থ, বাট এখানকার যে পরিবেশ, ডাক্তার পাওয়া যায় না, নার্স সিস্টারের অভাব। সপ্তাহ ধরে মনে করেন হাসপাতাল আইছি, বাচ্চা অসুস্থ, জ্বর আইসি, না আছে সিট, না আছে মনে করেন কারেন্ট, ফ্যান, তারপর একটা উপায় নেই। এই যে জায়গায় বসে রয়েছে এইভাবেই, বাচ্চা আরও আনার পর আরও অসুস্থ বেশি। বেশি বেশি পানি সহ স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই ছাতা ইউজ করব। আর গরমে বেশিক্ষণ থাকলে আমরা প্রচুর পরিমাণে পানি পান করব, স্যালাইনের পানি খাবো, ডাবের পানি এবং নর্মাল পানি আমরা বেশি পরিমাণে পান করব। তীব্র গরমে সচেতন না হলে রোগীর চাপ আরও বাড়বে, জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কের বিটুমিন উঠে যাচ্ছে, যার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। স্থানীয়দের দাবি যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তা নষ্ট হচ্ছে। আর কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত তাপের কারণে কয়েকটি সড়কে গলে যাচ্ছে বিটুমিন। এতে যান চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলেও জানান কর্মকর্তারা। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৌসুমের শুরু থেকেই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। গরমের তীব্রতায় চুয়াডাঙ্গা কালীগঞ্জ এবং চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের বেশ কিছু স্থানে গলতে শুরু করেছে বিটুমিন। ফলে পথচারীদের চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে যান চলাচল। গাড়ি ঘোড়া যানবাহন যে কোনো জিনিস চলার সময় অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা জড়ো হওয়ার কারণে। ব্রিজ মন করেন উইটে মন করেন সে ওভারব্রিজ মতো নিয়ে অবস্থা হয়ে যাচ্ছে। রাস্তা সঠিকভাবে তৈরি করা হয়নি, সঠিকভাবে যদি তৈরি করা হয় তাহলে মনে করেন তো বহুদিন লাস্টিং করে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কের এই দশা জানালেন এই প্রকৌশলী। 60 থেকে 70 গ্রেড বিটুমিন যদি ওটা ব্যবহার করা হয় তাহলে হচ্ছে 48 থেকে 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওটা চলে যাবে। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে তাপমাত্রা এখন পড়ছে 41 থেকে 43, ঠিক আছে, এই তাপমাত্রা ওই ভিটামিন গুলো যাওয়ার কারণ নেই, কিন্তু তারপরে গুলো যাচ্ছে নিম্নমানের গ্রেডের ভিটামিন ব্যবহার করার কারণে। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী নয়, অতিরিক্ত তাপমাত্রাকে এই সড়কে পিচ গলার কারণ বলে দাবি এই কর্মকর্তার। জানান যেসব স্থানে পিচ গলে যাচ্ছে সেসব স্থান মেরামত করা হবে। এটা খুবই উপরের লেয়ারের একটা ছোট্ট সমস্যা। এই সমস্যাগুলো অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরাও ঠিক করে দেব যদি সেটা মনে করেন যে আরও যদি এই তাপপ্রবাহটা যদি আরও বেশি কিছুদিন কন্টিনিউ করে। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ধরেন ওয়েদার ফোরকাস্টে যেটা বলছে হয়তো আগামী 7 দিন 10 দিনের মধ্যে বৃষ্টি হয়ে যাবে, একটু টেম্পারেচার ঠান্ডা হয়ে গেলে তখন আবার এটা ইউজুয়াল হয়ে যাবে। নির্মাণ কাজে কোনো অনিয়ম হলে খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের গৃহদাহ চরমে উঠেছে। ভেড়ামারা উপজেলায় একক প্রার্থী ঘোষণা নিয়ে দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। তাদের দাবি যে উপজেলার নেতাদের একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্তেই সৃষ্টি হয়েছে এই বিভেদ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভুগছে নানা সমস্যায়। এ কারণে কাঙ্ক্ষিত সেবা পেতে বঞ্চিত হচ্ছেন দূর দূরান্তের রোগীরা। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে বন্ধ কয়েকটি বিভাগের কার্যক্রম। এদিকে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নিউরোলজি অপারেশনের জন্য মেশিন কেনা হলেও 3 বছরেও মেশিনটি চালু করা সম্ভব হয়নি। হাসপাতালটির 250 বেডের মধ্যে চালু আছে মাত্র 187টি। শুধু তাই নয়, হাসপাতালটি চালু হওয়ার পর নিয়োগ হয়নি কোনো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। এখানে রোগীদের ভর্তি হতে গেলে প্রচন্ড সিরিয়াল। এখানে নার্স যে দুর্ব্যবহার, তাতে আমি খুব ব্যথিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যার সমাধান মিলেনি বলে জানান কর্মকর্তারা। এখানে যে মেশিনপত্র আছে আমাদের 30টা মেশিন এখন রানিং আছে। এই মেশিনগুলো অত্যন্ত পুরাতন। উদ্যোগটি আমরা তো 11 বার রিমাইন্ডার দিয়েছি। আর হাসপাতালের পরিচালক জানান চিকিৎসক থেকে যন্ত্রপাতি নানা সংকট নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন তারা। সার্জারি যে বিভাগ রয়েছে এটিতেও আসলে রোগীদের চাহিদা রয়েছে অনেক, এবং এখানে আমাদের মেল এবং ফিমেল মিলে আমাদের 25টা বেড আছে, এবং এই 25 বেডে রোগীরা যে সেবা নেয় সেক্ষেত্রে একজন মাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এই কাঙ্ক্ষিত সেবা দেওয়া আসলে সম্ভব না। দ্রুত চিকিৎসক নিয়োগ সহ সব সমস্যার সমাধান করা হবে এমনটাই আশা স্থানীয়দের।
নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। তীব্র গরমে দিশেহারা শ্রমজীবী মানুষ, মাঠে ধান পেকে গেল ঘরে তুলতে পারছেন না চাষিরা, শ্রমিক সংকটে চরম বিপাকে এলাকাবাসী। মিয়ানমারে সশস্ত্র যুদ্ধ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর 288 সদস্যের ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে বেসরকারি জাহাজ কর্ণফুলী করে তাদের নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। সেখানে নোঙ্গর করা মিয়ানমারের জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় মিয়ানমারে। এদিকে কড়া নিরাপত্তার ভোরে বান্দরবানের নাইখেংছড়ি থেকে 10টি বাসে করে তাদের আনা হয় নুনিয়ারছড়ার BIWT এর ঘাটে। সেখানে আগে থেকে নোঙ্গর করা কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারে জাহাজ হস্তান্তর করা হয়। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের গৃহদাহ চরমে উঠেছে। ভেড়ামারা উপজেলায় একক প্রার্থী ঘোষণা নিয়ে দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। তাদের দাবি, উপজেলার নেতাদের একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্তেই সৃষ্টি হয়েছে এ বিভেদ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 21 মে। আর এই নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। এরা দুজনই আওয়ামী লীগ নেতা হলেও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করেছেন আবু হেনা মোস্তফা কামালকে, যা নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। সৃষ্টি হয়েছে প্রকাশ্য বিভেদ। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। দলের প্রার্থী দুইজন, যে যার কর্মী, আমরা কর্মী, আমাদের যার কাছে নিরাপদ মনে হবে আমরা তার ভোট করব। আওয়ামী লীগের নির্দিষ্ট এবং একক কোনো প্রার্থী থাকবে না, সেক্ষেত্রে কিভাবে তারা এই প্রার্থী ঘোষণা করলো? আমরা আওয়ামী লীগ দ্বারা বিভক্ত হতে চাই না। আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করব। উপজেলা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের এমন বিভেদ নিরসনে আওয়ামী লীগ নেতাদের একক প্রার্থী করার সিদ্ধান্তের পরিবর্তন চাই নেতাকর্মীরা। আমরা চাই ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগটা সুসংগঠিত থাকুক, ভোট উন্মুক্ত হোক। আমরা চাচ্ছি যে এখানে কোনো আওয়ামী লীগের প্রার্থী বলে কোনো প্রচার না হোক। দীর্ঘদিন আমরা রাজপথে জয় বাংলা স্লোগান দিয়েই আওয়ামী লীগের সকল কার্যক্রমের সাথে কিন্তু ছিলাম, তো থাকার কারণে আজকে এই ভোটকে কেন্দ্র করেই আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি নয় উপজেলা আওয়ামী লীগের নেতারা। আমি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি না। নেত্রী আমাকে সে ক্ষমতা, সে স্বাধীনতা দেয়নি। আর কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে জেলা আওয়ামী লীগের এই নেতা বলছেন, কেন্দ্রের সিদ্ধান্ত মতোই উপজেলা নির্বাচনে কাজ করবেন নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত যেটা আসছে দলের জন্য ভালো, দেশের জন্য ভালো, সংগঠনের জন্য ভালো, সবার জন্য ভালো হবে, সেইটাই কি আমরা বহন করে নিয়ে জায়গায় নিয়ে যেতে চাই। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এমন দ্বন্দ্ব দ্রুত নিরসন করা না গেলে দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়বে তৃণমূল আওয়ামী লীগ, এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশের অন্যান্য জেলার মতো জয়পুরহাটেও চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, তীব্র গরমে কেমন দেখছেন প্রচারণা এবং কি বলছেন ভোটাররা? হ্যাঁ ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কালাই উপজেলার একটা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু সারা দেশের মতো এখানে কিন্তু মানে প্রচণ্ড তাপ এবং গরম। এই গরমের মধ্যেই কিন্তু যে প্রচারণাটা দুপুরের পর থেকে শুরু হতো সেটা কিন্তু একটু বিকেল থেকে শুরু হচ্ছে। আমি এখন কালাই উপজেলা বাস স্ট্যান্ড এলাকায়, এই যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি প্রচারণা করছেন, তিনার কাছে আমি জানবো যে আসলে আপনাদের প্রচারণা কেমন চলছে, আপনারা কতটুকু আশাবাদী? আমরা তীব্র গরমের কারণে প্রচারণা একটু বিঘ্ন ঘটতেছে, তারপরে আমরা আশাবাদী যে এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যেই নির্বাচিত হোক আমরা তাকে স্বাগত জানাবো। আমরা এখানে সহিংসতা মুক্ত একটু নির্বাচন দেখতে চাই, যেটা প্রশাসন আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।
ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে 3টি উপজেলাতে কিন্তু ভোট হচ্ছে, কালাই, খেতাল এবং আক্কেলপুর। এই উপজেলার একজন ভোটারের সাথে আমি কথা বলে জানতে চাই আসলে আপনাদের ভোট কেমন হচ্ছে, আপনি একটু জানাবেন। ভালো এবং সুষ্ঠু। কেমন প্রত্যাশা করেন? ভালো প্রত্যাশা চাই আমরা। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের মোট কালাই, খেতাল, আক্কেলপুর মিলে কিন্তু 34 জন মানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। কালাই উপজেলায় 1,21,000 ভোট। এখানে কিন্তু ভোট গ্রহণ হবে হচ্ছে 8 মে ভোট গ্রহণ হবে। তবে আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে ভোট সুষ্ঠু, অবাধ ও সুষ্ঠু করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তিনি কিন্তু তারা নেবেন। জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাচনের খবরাখবর নিয়ে এই ছিল আমার সর্বশেষ তথ্য। ইশরাত। রেজা, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। রাঙামাটির সাজেকে দুর্ঘটনায় নিহত 9 জনের ময়না তদন্ত চলছে। আহতদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। আহত আরও 4 জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। আর জেলা সদর হাসপাতালে মরদেহ আনার পর 4 জনের পরিচয় পাওয়া গেলেও ঘটনাস্থলে নিহত 5 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুরে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 115তম আসর বসছে আজ। প্রতি বছর 12 বৈশাখ বিকেলে ঐতিহ্যবাহী বলি খেলার উপলক্ষে বসেছে বৈশাখী মেলা। কোতোয়ালি, লালদিঘি, সিনেমা প্যালেস, আন্দরকিল্লার 1 বর্গ কিলোমিটার জুড়ে পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। প্রচলিত আছে যে সুই থেকে ফুলসজ্জার খাটও মেলে লালদিঘির এ মেলায়। কয়েক কোটি টাকার বেচাকেনা হয় এখানে। চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। 100 বছরের বেশি সময় ধরে এখানে আয়োজিত হচ্ছে ঐতিহাসিক এ মেলা। আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদ প্রতি বছর একই স্থানে আয়োজন করে বলি খেলা। এবারের জব্বারের বলি খেলায় মোট 100 জন কুস্তিগির অংশ নেবেন। দুপুরের তপ্ত রোদে ক্রেতাদের আনাগোনা হাতে গোনা, তারপরও উচ্ছ্বাসের কমতি নেই মেলা প্রাঙ্গণে। বলি খেলা ঘিরে 3 দিনের এই বৈশাখী মেলায় চট্টগ্রাম তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা আয়োজন। খেলার আগের দিন ও পরের দিন মিলিয়ে 3 দিনের বৈশাখী মেলা হলেও এবার বেশ কয়েকদিন আগেই বেচাকেনা শুরু হয়ে যায়। এ মেলার জন্য চট্টগ্রামবাসী সারা বছর অপেক্ষা করে। আজকে এখানে ভালো লাগতেছে, আসছি, দেখতেছি, ভালো লাগলে নিব। এই মেলার জন্য আশা করে অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জিনিস তারা বানায় এই মেলা বিক্রি করার জন্য। আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আয়োজন সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই খেলার প্রচলন করেছিলেন লালদিঘি ময়দানে। 24 তারিখ থেকে আমাদের মেলা শুরু হয়েছে। আমরা 3 দিন ব্যাপী এই মেলা করি। 24, 25, 26 আমাদের মূল খেলা 25শে এপ্রিল। করোনার কারণে 2 বছর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার বলি খেলা অনুষ্ঠিত হয়নি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে 1919 সালে চট্টগ্রামের বক্সিরহাটের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলি খেলা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় মন্দা ভাব দেখা দিয়েছে রাজশাহী স্বর্ণকার পট্টিতে। বেশি দামের কারণে কমেছে ক্রেতা। বৈশাখের তাপমাত্রা যেন কোনোভাবেই কমছে না। ভোর থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। দেশজুড়ে চলা এই দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে নড়াইলের মানুষ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিশেহারা হয়ে পড়েছে শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে চরম বিপাকে পড়েছে জেলার বোরো ধান চাষিরা। ধান পেকে গেলেও তীব্র গরমে কাজ করতে চায় না শ্রমিকেরা। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নড়াইলে চোখ মেললেই দেখা যায় মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী ফসল। প্রায় সব জমিতেই পেকেছে বোরো ধান। গরমের কারণে ভোর থেকে ধান কাটা শুরু করে অনেকেই, কিন্তু বেলা 10টার পর তীব্র গরমে আর মাঠে কাজ করতে পারেন না কৃষকরা।
টানা দাবদাহে মাঠে শ্রমিক সংকটও দেখা দিয়েছে। কাজ করতে রাজি হলেও দিতে হয় চড়া মূল্য। খুবই অসুবিধা হচ্ছে, মাঠে ভোরবেলা আসছে তাও ঠিক মতো কাজ কাম করতে আমরা পারতেছি না, গরম খুবই গরম। এবারে কেউ জোন দিতেও চায় না, গরমে খুব অস্থির, যার জন্য নিজেরা এসে ছেলেদের নিয়ে এসে কাজ করছি। 9টা 9:30টার বেশি মাঠে থাকা যাবে না। এই জমি আছে আমাকে নিজেকে, বুঝছেন, তা কিষেণ পাওয়া যাচ্ছে না, মানে শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষকদের মাঠে কাজ করার সময় মাথায় ছাতা ব্যবহার, পানি পান সহ নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আমাদের শ্রমিক, আমাদের দেশে তো অধিকাংশ মানুষ শ্রমজীবী, তাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট তাৎক্ষণিক হতে পারে সেটা হলো হিট স্ট্রোক। এই জন্য আমি প্রত্যেকের উপদেশ দিই, প্রত্যেকে জানি 1 বোতল পানি কাছে রাখে, কিছুক্ষণ পর পর একটু পানি খাবে এবং চোখে মুখে পানি দেবে। এই ক্ষেত্রে ধান কাটার ক্ষেত্রে কৃষকদের প্রচণ্ড গরমে ধান কাটতে একটু কষ্ট হচ্ছে। একটা প্রকল্প আছে, এর মধ্যে আমরা কিছু যন্ত্রপাতি দিয়েছি, ধান কাটা, কম্বাইন হারভেস্টার, রিপার, এগুলো যাতে পুরো দমে পুরো জেলায় কাজ তারা এগুলো ব্যবহার করতে পারে, দ্রুত যাতে ধানগুলো কেটে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। জেলায় এ মৌসুমে লক্ষ্যমাত্রা থেকে অতিরিক্ত 60 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় মন্দাভাব দেখা দিয়েছে রাজশাহীর স্বর্ণকার পট্টিতে। বেশি দামের কারণে কমেছে ক্রেতা, সেই সঙ্গে গহনা তৈরি কম হওয়ায় সংকটে পড়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। একটা সময় রমরমা অবস্থা ছিল রাজশাহীর স্বর্ণকার পট্টির। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কারিগররা ব্যস্ত থাকতেন, নিপুণ হাতের নকশাই করতেন গহনা। এখন তাতে ভাটা পড়েছে, আয় কমেছে কারিগরদের। কম হওয়ার একটা কারণ গোল্ডের দাম অনেক বেশি, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা দিনে 400 বা 300 বা 500 ইনকাম করেছি, কিন্তু এখন ওই তুলনায় দেখা যাচ্ছে তার থেকেও নিম্নের দিকে নেমে যাচ্ছে। উৎসব পার্বণ ঘিরেও ছিল নারীর গহনা তৈরির ঘটা, কিন্তু স্বর্ণের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে লাগাম টানতে বাধ্য হচ্ছে মানুষ। ফলে কমেছে ক্রেতা, দোকানগুলোতে আগের মতো নেই বিক্রি কিনি। একটা গচ্ছিত টাকা আগে থেকে করে রাখতো যে আমরা ঈদের সময় স্বর্ণ নিয়ে আমরা নতুন জামা কাপড় যখন নেব স্বর্ণ ওর সাথে অ্যাড করব, কিন্তু এখন সেটা মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেই কারণে দাম, এই কারণে সেই প্রবণতা কমে গেছে। এখন সারা বছর অর্থ জমিয়ে তারা কিছু না কিছু অর্নামেন্টস তৈরি করতে পারতো, আমরা সেই কাস্টমার আজকে হারিয়ে ফেলেছি, যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় বিলুপ্তির পথে। রাজশাহী জুয়েলার্স মালিক সংগঠনের নেতারা বলছেন, প্রতিদিনের 5 কোটি টাকার ব্যবসা এখন এসে ঠেকেছে 1 কোটিতে। সরকারের সহযোগিতা না পেলে এই ব্যবসা টেনে নেওয়া কষ্টকর হয়ে পড়বে তাদের জন্য। সরকার যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো এই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে, সেই সঙ্গে দেশের বাইরে থেকে আসছে তৈরি গহনা, যা এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলছেন কারিগর মালিকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নির্মাণের 4 বছর পার হলেও চালু হয়নি শেখ হাসিনা ট্রমা সেন্টার। কবে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। এতে একদিকে সেবা বঞ্চিত হচ্ছে দুর্ঘটনা কবলিতরা, অন্যদিকে সরকারের প্রায় 11 কোটি টাকায় নির্মিত হাসপাতালটি পড়ে রয়েছে অযত্ন অবহেলায়। স্থানীয়দের দাবি যে দ্রুত চালু করা হোক হাসপাতালটি। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন নাইমুল হাসিব। দুর্ঘটনাপ্রবণ এলাকা উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। মহাসড়কে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত হাইওয়ে থানার অধীনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 328 জন আর আহত হয়েছেন সহস্রাধিক। দুর্ঘটনা কবলিতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে সিরাজগঞ্জের মুলিবাড়িতে 2018 সালে নির্মাণ কাজ শুরু হয় শেখ হাসিনা ট্রমা সেন্টারের। 2020 সালের নভেম্বরে নির্মাণ শেষে হাসপাতালটি হস্তান্তর করা হয় স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কাছে, কিন্তু নির্মাণ শেষে হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দীর্ঘ 4 বছর ধরে। স্থানীয়দের দাবি, হাসপাতালটি চালু হলে দুর্ঘটনায় হতাহত রোগীদের প্রাণহানি কম ঘটবে। এছাড়াও হাসপাতালটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল না থাকায় চুরি ও অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে স্থাপনা সহ বিভিন্ন মালামাল। অ্যাক্সিডেন্ট রোগী মানে শহরে নিতে নিতে অনেকে মারা যাচ্ছে, আমরা প্রতিনিয়ত এটা দেখছি, প্রতিনিয়ত এগুলো সম্মুখীন হচ্ছি। এই ট্রমা হাসপাতালটা যদি দ্রুত গতি চালু করা যায়, দুর্ঘটনার যে সমস্ত রোগী আছে যে মৃত্যুবরণ করে, অনেক রোগী কিন্তু আমরা জীবন ফিরে দিতে পারবো। ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদন পেলেও জনবলের জন্য আবেদন করা হয়েছে। জনবল পেলে হাসপাতালটি চালু করা হবে বলে জানান সিভিল সার্জন। গত ডিসেম্বরে
5 তারিখে এই প্রতিষ্ঠানটির প্রশাসনের অনুমোদন পেয়েছি। অতি দ্রুতই আমরা সম্ভবত এই কাজটি আমরা হয়ে যাবে এবং জনবল পাওয়ার পরে আমরা এটা পুরোদমে শুরু করতে পারি। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে, দ্রুত হাসপাতালটি চালু করা হবে। জনবল এবং আমাদের এইখানকার প্রশাসনিক অনুমোদন এই দুটির জন্য আমি আলাদা আলাদা করে ডিও লেটার দিয়েছি এবং আমার সম্পূরক প্রশ্নে এবং তারকা চিহ্নিত প্রশ্নেও আমি লিখে দিয়েছি। আমি সরাসরি মন্ত্রী মহোদয়ের সঙ্গেও আলাদা করে কথা বলেছি। দুর্ঘটনা কবলিত মানুষের কথা চিন্তা করে হাসপাতালটি চালু করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ি পৌর শহরের অধিকাংশ ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফার্নিচার, রড, সিমেন্ট ও টিন সহ দোকানের পণ্য সামগ্রী ফেলে রাখা হচ্ছে ফুটপাতে। সড়কের উপরে বসছে বাজারও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। শুধু তাই নয়, এতে পর্যটন শহর খাগড়াছড়ির সৌন্দর্যও নষ্ট হচ্ছে। খাগড়াছড়ি থেকে অপু দত্তের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। খাগড়াছড়ি পৌর শহরের মিলনপুর, আদালত সড়ক, শহীদ কাদের সড়ক, মসজিদ রোড, কলেজ রোড, পানখাইয়া পাড়া সহ বিভিন্ন ফুটপাত এখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের দখলে। এইসব জায়গায় সড়কের ওপর বিভিন্ন পণ্য সামগ্রী রেখে চলছে বেচাকেনা। মাঝে মধ্যেই বাজারের মধ্যে ট্রাক রেখে খালাস করা হচ্ছে মালামাল। কলেজ রোড সড়কের দুপাশে অসংখ্য ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, চাঁদের গাড়ি, জিপ ও সিএনজি সহ গাড়ি পার্কিং করে রাখা হয় দিনের পর দিন। এতে সড়কের সৃষ্টি হয় যানজট। ফুটপাতে হাঁটতে না পেরে ক্ষুব্ধ পথচারীরা। অবাধে ফুটপাত দখল হওয়ার কারণে আমরা পথচারীরা অবাধে চলাচল করতে খুব কষ্ট হয়। দাদা দুপুর করে করে সব গাড়ি আটকে থাকে যাইতে পারি না সবসময়। রাস্তাটা ঠিক না পর্যন্ত আমরা অনেক কষ্টে আছি। মিলনপুর সড়কে পুরো ফুটপাত ফার্নিচার ব্যবসায়ীদের দখলে। এতে স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হয়। পাহাড়ি কৃষকরা বিভিন্ন কৃষি পণ্য মাথায় করে বাজারে আসেন। এতে নানা অসুবিধা সহ দুর্ঘটনার শিকারও হচ্ছেন তারা। ফুটপাতের বিভিন্ন গাড়ি, হুন্ডা, সিএনজি, তারপর ফার্নিচারের মাল এগুলো তো রাখাতে আমাদের ফুটপাতের অনেক বেদনা ঘটে। এই ফুটপাত যদি দখলমুক্ত হয়, সাধারণ মানুষ সুন্দরভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। এই পরিকল্পিতভাবে যেন এই ফুটপাত মুক্ত করে মানুষকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়া হয়। আগামী জুনের মধ্যে শহরের ফুটপাত দখলমুক্ত করার কথা জানিয়েছেন পৌর মেয়র। আমরা কাজ শুরু করে দিয়েছি, শহর উন্নয়নের কাজ আমরা করতেছি এবং এই শহর উন্নয়নের কাজগুলা আমি চাচ্ছি এই যে আগামী জুনের মধ্যে শহর উন্নয়নের কাজগুলা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি ফুটপাত দখলমুক্ত করার জন্য কাজে লেগে যাব। খাগড়াছড়ি শহরকে ফুটপাত মুক্ত ও পথচারী চলাচল নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা শহরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে 3 ফসলি জমিতে পুকুর খননের বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের উপর। এতে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, আর অন্যদিকে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধান চাষ করতে না পেরে চরম বিপাকে হাজার হাজার মানুষ। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বন্ধ হয়নি পুকুর খনন। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের প্রতিবেদন। বদলে যাচ্ছে সিরাজগঞ্জের চলনবিলের প্রকৃতি ও পরিবেশ। প্রতিদিনই 3 ফসলি জমি অপরিকল্পিতভাবে খনন করে তৈরি হচ্ছে পুকুর। এতে আশেপাশের খাল, নালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলে বাড়ছে পুকুরের সংখ্যা। গেল কয়েক বছরে তৈরি হয়েছে 3 থেকে 4 হাজারের বেশি পুকুর। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার ওপর পড়ছে বিরূপ প্রভাব। কৃষকরা জানান, অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ধান চাষ। পরিবেশ একবার পাল্টে যেতেছে। কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাদ নাই আমারে। ঢাকা যা হামলা বাসা নাকবো, রিক্সা চালান নাকবো। আমরা পুকুর কাটতেছে, রাস্তাঘাট আটকা দিছি, পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিছে, পানি যায় না। ধানের আবাদ কমতেছে, কিন্তু আবার জমিওয়ালারা ওই দিক দিয়ে টাকা বেশি পাইতেছে। কিন্তু বাংলাদেশে আপনার এই খাদ্যর ইটো কমে যেতেছে, যে খাদ্যের যে একটা উৎপাদন হয়েছে ধান, সেইটা কমে যাচ্ছে। তবে প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষা সহ সার্বিক কৃষি ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ঠেকাতে আইনি ব্যবস্থা সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রতি বছরই নতুন নতুন পুকুর এখানে খনন হচ্ছে,
তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না। আর অপরিকল্পিত পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং মানে আইন বহির্ভূত। আমরা যদি কোনো মাধ্যমে খবর পাই যে কোনো জায়গায় পুকুর খনন হচ্ছে অবৈধভাবে, তাহলে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। চলন বিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় যত্রতত্র পুকুর খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 3 মাস দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। গেল 18 এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত কাপ্তাই লেকে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান এই ঘোষণা দেন। এবছর হ্রদে পানি কম থাকায় 1 সপ্তাহ আগেই মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হলো। বিএফডিসি জানিয়েছে কাপ্তাই হ্রদে কার্প প্রজাতির মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা হয়। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এই যে আমরা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছি, এই গরমে মানে ঐতিহ্য হয়ে যাচ্ছে, মানে এত গরম। তীব্র রোদ, সাথে বাতাসে ঝাঁঝালো রোদের তেজ। খরতাপের তীব্রতা কমেনি, থাকবে এপ্রিল জুড়ে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট। রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি। বৃষ্টির জন্য কাছে দেশবাসী, বিভিন্ন জেলায় নামাজ আদায়। অতি তাপপ্রবাহে সড়কের বিটুমিন উঠে যাচ্ছে চুয়াডাঙ্গায়। উপজেলা নির্বাচন ঘিরে কুষ্টিয়া আওয়ামী লীগে বাড়ছে গৃহ বিবাদ। একক প্রার্থী ঘোষণা নিয়ে নেতা কর্মীদের দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 115তম আসর শুরু। আন্দরকিল্লায় বসেছে বৈশাখী মেলা, দলে দলে আসছেন দর্শনার্থীরা। মিয়ানমারের সশস্ত্র যুদ্ধ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল বিজেপির 288 সদস্য, তাদের নিজ দেশে ফেরত পাঠালো বাংলাদেশ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।